স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের কনস্টিটিউশনাল ভ্যালু অর্থাৎ সাংবিধানিক মূল্যবোধ সাবজেক্টের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের একটা গুরুত্বপূর্ণ 25 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব মডিউল 1 থেকে। প্রশ্নটা কি আছে? প্রশ্নটা বোর্ডে লেখা আছে, তোমরা দেখতে পাচ্ছ। ভারতের সংবিধানের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তোমাদের এই প্রশ্নের নোটসটা নিয়ে অর্থাৎ উত্তরটা নিয়ে আলোচনা করব। তোমাদের 25 নম্বরের জন্য ক্যালকাটা ইউনিভার্সিটির নির্দেশ মতো 400 শব্দের মধ্যে উত্তর লিখতে হবে। কিভাবে তোমরা গুছিয়ে অ্যান্সার লিখবে সেটা তোমরা দেখে নাও। প্রথমে সংক্ষেপে একটু আলোচনা করছি, তারপরে তোমাদের প্রশ্নের উত্তর অর্থাৎ নোটসটা নিয়ে আলোচনা করব। আমাদের প্রশ্ন কি? ভারতের সংবিধানের বৈশিষ্ট্য। বিধান, সংবিধান, বিধান কথার মানে কি? বিধান কথার মানে হচ্ছে নিয়ম, অর্থাৎ একটি রাষ্ট্র কিভাবে চলবে তার জন্য কিছু লিখিত বা অলিখিত নিয়ম কানুন থাকতে পারে, সেই নিয়ম কানুনকে কি বলে? সংবিধান বলে। ভারত যেহেতু একটি রাষ্ট্র, সেই কারণে ভারতেরও কিছু নিয়ম কানুন আছে। অর্থাৎ ভারত রাষ্ট্রের প্রকৃতি কেমন, অর্থাৎ সেটা যুক্তরাষ্ট্রীয় না এককেন্দ্রিক, ভারত রাষ্ট্রের সরকারের প্রকৃতি কেমন, অর্থাৎ সরকার কেমন, দল ব্যবস্থা কেমন, ভারতের সংবিধান লিখিত না লিখিত নয়, ভারতের সংবিধান সুপরিবর্তনীয় না দুষ্পরিবর্তনীয়, ভারত এককেন্দ্রিক রাষ্ট্র না যুক্তরাষ্ট্রীয় রাষ্ট্র, এই সমস্ত কিছু নিয়ম কানুন ভারতের সংবিধানে লেখা আছে এবং তার সংবিধানের একটা প্রস্তাবনাও যোগ করা আছে। এইগুলোই হচ্ছে ভারতের সংবিধানের বৈশিষ্ট্য। এবারে তোমরা দেখে নাও ভারতের সংবিধানের বৈশিষ্ট্যগুলো কিভাবে তোমরা গুছিয়ে লিখবে সেটা দেখে নাও এবং অ্যান্সারটাও তোমরা বুঝে নাও। আরেকটা বিষয় এখানে বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছিল, সেটা আমাদের সমাপ্ত হয়ে গেছে। এখন তোমরা কিন্তু স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে পারো। এই নম্বরে তোমরা যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে পারো। আমাদের স্টাডি মেটেরিয়ালের যেটা প্রাইস অর্থাৎ দাম রাখা হয়েছে সেটা হচ্ছে তোমার 300 টাকা। তোমরা এই নম্বরে যোগাযোগ করে যাদের স্টাডি মেটেরিয়াল প্রয়োজন আছে বলে মনে করছো, তোমরা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে পারো। চলো তোমরা আজকের প্রশ্নের উত্তরটা এবারে তোমরা প্রশ্নের উত্তরটা দেখে নাও। প্রশ্নটা কি ছিল? ভারতের সংবিধানের মূল বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো। অ্যান্সারটা দেখবে, প্রত্যেক দেশের সংবিধানের নিজস্ব বৈশিষ্ট্য থাকে, ভারত তার ব্যতিক্রম নয়। ভারতে 1949 সালে 26শে নভেম্বর গণপরিষদে যে সংবিধান গৃহীত হয়েছিল এবং 1950 সালে 26শে জানুয়ারি যে সংবিধান চালু হয়েছিল তার নিজস্ব কতগুলি বৈশিষ্ট্য আছে। তার মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আলোচিত হলো। এবারে 1 নম্বর বৈশিষ্ট্য কি আছে? 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে বৃহত্তম লিখিত সংবিধান। ভারতের সংবিধান লিখিত 1949 সালে 26শে নভেম্বর গণপরিষদে এটি গৃহীত হয়েছে। 395টি ধারা এবং 8টি তফসিল নিয়ে মূল সংবিধান রচিত হয়। বিভিন্ন সময়ে সংশোধনের মাধ্যমে বর্তমানে ধারার সংখ্যা দাঁড়িয়েছে 460টি। এই সংবিধান পৃথিবীর লিখিত সংবিধানগুলির মধ্যে বৃহত্তম। পরের পয়েন্ট আছে দেখো, যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা। ভারতের সংবিধান যুক্তরাষ্ট্রীয়। যুক্তরাষ্ট্রে কতগুলি বিশেষ বৈশিষ্ট্য থাকে, যেমন 2 ধরনের সরকার, লিখিত সংবিধান, এখানে লিখিত সংবিধান হবে, লিখিত সংবিধান, কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতার বন্টন, দুষ্পরিবর্তনীয় সংবিধান ও নিরপেক্ষ আদালত। তারপরে কি বলা হচ্ছে দেখো, ভারত একটি যুক্তরাষ্ট্র কারণ এখানে একটি লিখিত সংবিধান আছে, এখানে 2 ধরনের সরকার আছে, একটি কেন্দ্রীয় সরকার এবং 28টি রাজ্য সরকার। সংবিধান উভয় সরকারের মধ্যে কেন্দ্র তালিকা, রাজ্য তালিকা ও যুগ্ম তালিকার মাধ্যমে ক্ষমতা ভাগ করে দিয়েছে। ভারতের সংবিধান দুষ্পরিবর্তনীয়। পরিবর্তন করতে গেলে বিশেষ পদ্ধতি গ্রহণ করতে হয়। তাছাড়া ভারতে একটি নিরপেক্ষ যুক্তরাষ্ট্রীয় আদালত আছে, এর নাম সুপ্রিম কোর্ট। তারপর কি বলা হচ্ছে দেখো, কাঠামোগত দিক থেকে যুক্তরাষ্ট্রীয় হলেও এখানে কেন্দ্র প্রবণতা স্পষ্ট, কারণ কেন্দ্র সাধারণ অবস্থায় রাজ্য তালিকায় হস্তক্ষেপ করতে পারে। জরুরি অবস্থা ঘোষণা করে রাষ্ট্রপতি রাজ্যের ওপর কেন্দ্রের নিয়ন্ত্রণ চাপিয়ে দিতে পারে। অঙ্গরাজ্যের শাসক প্রধান হলেন রাজ্যপাল, রাষ্ট্রপতি তাকে নিয়োগ করেন।
কেন্দ্র প্রয়োজন মনে করলে রাজ্যকে নির্দেশ দিতে পারে, সেই নির্দেশ অমান্য করলে রাষ্ট্রপতি রাজ্যের শাসনভার নিজের হাতে নিতে পারেন। এই সব কারণে কেসি হয়ার ভারতকে একটি আধা যুক্তরাষ্ট্র বলেছেন। পরের পয়েন্ট আছে দেখো, পরের পয়েন্ট দুষ্পরিবর্তনীয় সংবিধান। সেখানে কি বলা হচ্ছে, ভারতের সংবিধানের আরেকটি বৈশিষ্ট্য হলো ইহা দুষ্পরিবর্তনীয়। রাজ্যের নাম ও সীমানা পরিবর্তন, নতুন রাজ্য গঠন প্রভৃতি কয়েকটি ধারা পরিবর্তন করতে গেলে পার্লামেন্টের সাধারণ সংখ্যাগরিষ্ঠের সমর্থন প্রয়োজন। মৌলিক অধিকার সংক্রান্ত ধারা পরিবর্তন করতে হলে পার্লামেন্টের উভয় কক্ষের মোট সদস্যের অধিকাংশ এবং উপস্থিত ও ভোটদানকারী সদস্যের 2/3 সমর্থন প্রয়োজন। আবার ক্ষমতা বন্টন, রাষ্ট্রপতি নির্বাচন প্রভৃতি ধারার পরিবর্তনের জন্য পার্লামেন্টের উভয় কক্ষের মোট সদস্যদের অধিকাংশ এবং উপস্থিত ও ভোটদানকারী সদস্যের 2/3 সমর্থন ছাড়া অন্তত অর্ধেক অঙ্গরাজ্যের আইনসভার অনুমোদন প্রয়োজন। তবে সংশোধন পদ্ধতি বিশ্লেষণ করলে দেখা যাবে আমাদের সংবিধান ব্রিটেনের মতো নমনীয় নয়, আবার মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দুষ্পরিবর্তনীয় নয়। আমাদের অবস্থান উভয় দেশের মধ্যবর্তী স্থানে। তারপরে কি বলা হচ্ছে দেখো, মৌলিক অধিকারের স্বীকৃতি। সেখানে কি বলা হচ্ছে, ভারতের সংবিধানের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো মৌলিক অধিকারের ঘোষণা। সংবিধানের 3য় অধ্যায়ে বর্তমানে 6টি মৌলিক অধিকার উল্লেখ আছে। এগুলি হলো সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মচারণের অধিকার, সংস্কৃতি ও শিক্ষার অধিকার, শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার। তারপরে কি বলা হচ্ছে দেখো, মূল সংবিধানে 7টি মৌলিক অধিকার ছিল, কিন্তু 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে। তবে এখানে উল্লেখ করা প্রয়োজন যে মৌলিক অধিকার অবাধ নয়, রাষ্ট্র যুক্তিসঙ্গত বাধা নিষেধ আরোপ করতে পারে। তাছাড়া দেশে জরুরি অবস্থা ঘোষিত হলে অধিকার সংকুচিত হয়ে যায়। তারপরে কি বলা হচ্ছে দেখো, মৌলিক কর্তব্যের উল্লেখ। আমাদের মূল সংবিধানে মৌলিক কর্তব্যের উল্লেখ ছিল না। 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে 51 এ ধারায় 10টি মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছে। পরে 2002 সালে আরও একটি কর্তব্য যুক্ত হয়েছে। এগুলি হলো সংবিধান মান্য করা, জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা দেখানো, ভারতের সার্বভৌমত্ব, ঐক্য ও সংহতি রক্ষা করা, দেশ রক্ষা করা, জাতির সেবায় আত্মনিয়োগ করা, নারীর মর্যাদা রক্ষা করা, পরিবেশ সংরক্ষণ করা, সরকারি সম্পত্তি রক্ষা করা প্রভৃতি। তবে এই কর্তব্যগুলি আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়। তারপরে কি বলা হচ্ছে দেখো, পরের পয়েন্ট নির্দেশমূলক নীতি। ভারতীয় সংবিধানের অন্যতম বৈশিষ্ট্য হল 4র্থ অধ্যায়ে নির্দেশমূলক নীতির সংযোজন। এখানে রাষ্ট্রকে কিছু কাজ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সরকার এই নির্দেশ মানতে বাধ্য নন। এগুলি আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়, তবুও এগুলির গুরুত্ব আছে। সামাজিক অর্থনৈতিক অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা এর উদ্দেশ্য। জনমতের ভয়ে সরকার এগুলিকে উপেক্ষা করতে পারে না। এই নীতিগুলির মধ্যে আছে কর্মের অধিকার, বেগারদের সাহায্য পাবার অধিকার, নারী ও পুরুষের সমান কাজের সমান বেতন পাবার অধিকার, পঞ্চায়েত ব্যবস্থা চালু করা, অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা চালু করা প্রভৃতি। পরের পয়েন্ট কি আছে দেখো, সংসদীয় গণতন্ত্র। ভারতীয় সংবিধান ব্রিটেনের অনুসরণে সংসদীয় গণতন্ত্র অর্থাৎ মন্ত্রী পরিষদ চালিত শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার কথা ঘোষণা করেছে। সেই অনুসারে আমাদের রাষ্ট্রপতি নাম সর্বস্ব রাষ্ট্রপ্রধান নন। প্রকৃত ক্ষমতার অধিকারী মন্ত্রিসভা পার্লামেন্টের কাছে দায়িত্বশীল। নিম্নকক্ষের আস্থা হারালে মন্ত্রিসভাকে সরে যেতে হয়। তারপরে কি বলা হচ্ছে দেখো, প্রস্তাবনার সংযোজন। ভারতীয় সংবিধানের আরেকটি বৈশিষ্ট্য হলো একটি প্রস্তাবনার সংযোজন। প্রস্তাবনায় আমরা ভারতের জনগণ এই কথাটি ব্যবহার করে জনগণের সার্বভৌমিকতার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। এছাড়াও ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র রূপে বর্ণনা করা হয়েছে। সেই সঙ্গে ন্যায় বিচার, স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠার শপথ নেওয়া হয়েছে।
তারপরে কি বলা হচ্ছে দেখো, স্বাধীন বিচার বিভাগ। ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য হলো স্বাধীন বিচার বিভাগের স্বীকৃতি। ভারতের সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ আদালত। এই আদালত মৌলিক অধিকার রক্ষা করে এবং সংবিধানের ব্যাখ্যাকর্তা ও অভিভাবক হিসাবে কাজ করে। সংবিধান বিরোধী কোনো আইন তৈরি হলে এই আদালত তা বাতিল করতে পারে। তারপরে বলা হচ্ছে দেখো, ধর্মনিরপেক্ষতা। ধর্মনিরপেক্ষতা ভারতীয় সংবিধানের বিশেষ বৈশিষ্ট্য। এর অর্থ হলো প্রত্যেকে নিজের বিশ্বাস ও রুচি অনুযায়ী ধর্ম পালন ও ধর্ম প্রচার করবে। রাষ্ট্র কোনো ধর্মকে জোর করে জনগণের ওপর চাপিয়ে দেবে না, অর্থাৎ রাষ্ট্র ধর্মের ব্যাপারে নিরপেক্ষ থাকবে। রাষ্ট্র কোনো বিশেষ ধর্মের প্রতি পক্ষপাতিত্ব করবে না। তারপরের পয়েন্ট কি বলা হচ্ছে দেখো, অন্যান্য বৈশিষ্ট্য। এছাড়া ভারতীয় সংবিধানে আরও কয়েকটি বৈশিষ্ট্য আছে, যেমন সর্বজনীন ভোটাধিকারের স্বীকৃতি, এক নাগরিকতা, অনুন্নত সম্প্রদায়ের জন্য বিশেষ ব্যবস্থা, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা প্রভৃতি। এবার আছে মূল্যায়ন। মূল্যায়নে কি বলা হচ্ছে, ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য বিশ্লেষণ করলে দেখা যাবে বিভিন্ন দেশের সংবিধান অনুসরণ করে এটি তৈরি হলেও এর মধ্যে কিছু বৈশিষ্ট্য মৌলিকত্ব দাবি করতে পারে। আমাদের ধর্মনিরপেক্ষতার নীতি এই মৌলিকত্বের একটি বড় উদাহরণ। এই প্রশ্নটা আলোচনা করা হলো, তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা।